অনৈক্য না, এটা রিয়েল অনৈক্য এবং রিয়েল একটা দ্বন্দ্ব। আজকে জামায়াত ইসলামী সহ ক্ষুদ্র কয়েকটি দল যেই ভাষায় কথা বলেছে, খুবই শক্ত ভাষায় কথা বলেছে। এদের অনেকেই আপনারা জানেন যে শেখ হাসিনা পতনের 4 দিন আগেও স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যে মুচলেকা দিয়ে এসেছে যে না, তারা সরকারের সাথে আছে। আমি নাম বলতে চাই না, চাইলে জিজ্ঞেস করলে আমি বলবো। অবশ্যই অবশ্যই, কেন নাম বলবেন না? এটা তো আসলে দিনের আলোর মতো সত্য এই বিষয়। হ্যাঁ, পরিষ্কার। এটা শেখ হাসিনা পতনের 3 দিন আগেও বলেছে যে আমরা আপনাদের সাথে আছি। শেখ হাসিনা পতনের পর এখন গত 1 বছর ধরে আমরা দেখছি যে এই নানান রকম আলোচনা সমালোচনা এগুলোর মধ্যে দিয়ে একটা যেই দূরত্ব ছিল, সেই দূরত্ব এখন যখন বড় দলগুলো বিশেষত জামাত আগেই তাদের প্রার্থিতা ঘোষণা করেছে, বিএনপি অনেক দেরি করে প্রার্থিতা ঘোষণা করেছে, এনসিপি তাদের প্রার্থিতা ঘোষণা করেছে, কিন্তু এই সমস্ত প্রক্রিয়াকে নির্বাচনমুখী থাকার পরেও এখন কেবলমাত্র আসন ভাগাভাগির বিষয়টিকে ফায়দা নেওয়ার জন্য তারা জুলাইয়ের চেতনাকে হস্টেজ, অর্থাৎ জুলাইকে দিয়ে একটা ব্ল্যাকমেইল করার চেষ্টা করা হচ্ছে যে না, আপনি এগুলো না মানলে আমরা নির্বাচন হতে দিব না। আজকে যদি বিএনপি বলে যে আপনাদের 150টা আসন আপনাদের ছেড়ে দিলাম, পরশুদিন নির্বাচন হবে, তখন আর জুলাইয়ের চেতনা, আইনি বাস্তবায়ন, ভিত্তি এগুলো থাকবে বলে আমার মনে হয় না। তো এই নির্বাচনকে হস্টেজ করার জন্য যখন জুলাইকে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক দলগুলো, কয়েকটি রাজনৈতিক, আমি সবার নাম বলবো না, তখন তো আপনার প্রতিপক্ষ আপনাকে আপনার ঘাড়ের উপর চেপে বসার সুযোগ পাবেই। এবং আজকে দেখেন জামায়াত ইসলামী তাদের আজকের 11 তারিখে তাদের যে সমাবেশ, সেখান থেকে বার্তা দিয়েছে আগামী 2-1 দিনের মধ্যে তারা, সরকার যদি তাদের কথা না শোনে তাহলে আরো কঠোর হবে। আচ্ছা, আমি বলি, এবং এই প্রসঙ্গটা আমরা আসবো সমাবেশের প্রসঙ্গে। আমি 13 তারিখে আওয়ামী লীগের ঘোষিত প্রোগ্রাম। সুতরাং আমরা যদি দেখি জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ রাজনৈতিক ভাবে ঐক্য তৈরি করে কিভাবে বিএনপির ক্ষমতায় যাওয়ার পথ রুদ্ধ করা যায়, একটা অঘোষিত তাদের রাজনৈতিক ঐক্য হয়ে গিয়েছে। সেই কারণেই আমার মনে হয় যে এই সুযোগটা আওয়ামী লীগ নিচ্ছে এবং যার টোল পড়ছে সাধারণ মানুষের উপর, ইকোনমির উপর, এবং নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে, আমি এটা মনে করি। ওকে, আসবো আবার আপনার কাছে ASM শাহরিয়ার কবির। আমি আপনার মন্তব্য শুনতে চাই যে আসলে আমরা তো দেখছি যে রাজনৈতিক ঐক্য নেই, কিন্তু শাহিদ আলম যে কথাটি বললেন যে জামাত এবং আওয়ামী লীগ নির্বাচনকে বানচালের জন্য রাজনৈতিক একটা ঐক্য তাদের মধ্যে হয়ে গেছে, আপনি এখানে কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার টিভি সমস্ত দর্শকদেরকে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা, এবং আপনারা যারা আজকে উপস্থিত আছেন তাদেরকে সালাম ও শুভেচ্ছা। জুলাই, হস্টেজ, ব্ল্যাকমেল এত তাড়াতাড়ি শুনতে হবে এটা আশা করে টকশোতে আসিনি, কিন্তু শুনতে হচ্ছে। এটাই নির্মম, এটাই নির্মমতা। নির্বাচন করার জন্য জুলাইকে ইউজ করা, জুলাইয়ের প্রথম ম্যান্ডেটটাই ছিল শাসনতন্ত্রের পরিবর্তন, শাসকের পরিবর্তন নয়। আর জামাত, আওয়ামী লীগ একই ফুটিং। এই ধরনের কথাবার্তা যারা আওয়ামী লীগ বয়ান তৈরি করবে, যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইবে, তারা এই ধরনের বয়ান কারো না কারো স্বার্থ রক্ষা করার জন্য তৈরি করবে, এটাতে আমি আশ্চর্যান্বিত হই না। কিন্তু সবচেয়ে বড় সত্য কথা, আজকে পেপার খুললে দেখবেন কারা বলতেছে মাফ করে দেওয়ার কথা, কারা বলতেছে মামলা উইথড্র করে নেওয়ার কথা, কারা বিভেদ চাচ্ছে জামাত এবং বিএনপির মধ্যে। একটা শক্তি এখানে জামাত এবং বিএনপির মধ্যে যদি ভাগ করা যায়, সবচেয়ে বেশি লাভবান আওয়ামী লীগ এবং ইন্ডিয়া। এবং এটা করার জন্য যে দুরভিসন্ধি, সেই দুরভিসন্ধির জন্য তারা কখনো কখনো আওয়ামী লীগকে বিএনপির সাথে ট্যাগ করবে, কখনো জামাতকে আওয়ামী লীগের সাথে করবে। এবং এটা একটা এটা হচ্ছে আওয়ামী লীগের টাকা যাদের কাছে আছে, সেই টাকা পেট্রোলাইজ করবে যাদেরকে, এবং যারা রয়্যাল এজেন্ট হিসাবে কাজ করছে অতীতেও, তারা এই কাজগুলো করবে। এটাতে এটা দিবালোকের মতো। কিন্তু আমরা যদি জামাতের নেতাদের বক্তৃতার কথা যদি শুনি যে আওয়ামী লীগ এবং বিএনপি একই রকম দল, একই দুই সাপের একই বিষ, এই কথাটাও তো আমাদের মনে আছে। তো সেই জায়গা থেকে আপনি কিভাবে দেখেন যে নেতাদের বক্তব্য আসলে বিভেদ সৃষ্টি করে? আমি আপনার সময় কিছু বলি না, আমারটা শেষ হোক, তারপরে ইউ উইল হ্যাভ ইউর টার্ন। সো হোয়াট ইউ আর সেইং, যে আপনি দেখেন বিএনপি এবং জামাতে ইসলামের চলার পথ কিন্তু আজকে একদিন শুরু না। বাংলাদেশের রাজনীতির সাথে প্রতারণা আওয়ামী লীগ করে এই ভারতের ড্রাফটেড কনস্টিটিউশন দিয়ে আমাদের সাথে প্রতারণা শুরু, এবং তারপরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম রিকনসিলিয়েশন করলেন। মুসলিম লীগ এবং বামফ্রন্ট
জাদু মিয়া এবং শাহ আজিজুর রহমানদেরকে নিয়েই বিএনপি গঠন হলো এবং ভাসানী নাপের যে মার্কা ধানের শীষ, সেই ধানের শীষই হলো বিএনপির মার্কা। সো এই যে রিকনসিলিয়েশন, এই যে বিভাগ মানে বহু গণতান্ত্রিক ধারা, সেই ধারা শুরু হলো এবং তারই পরিপ্রেক্ষিতে দীর্ঘদিনের বিএনপি এবং জামাতের একটা কি রাজনৈতিক, খালি বিএনপি জামাত বলবো না, গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলগুলো যতক্ষণ শেখ হাসিনা মনস্টার হয় নাই বা ভারতের পেট্রোনাইজ হয় নাই ততক্ষণ পর্যন্ত আমরা চলে এসেছি। এটার একটা উদাহরণ দেখেন, 90 সালে 3 দলীয় ঐক্যজোট সাইন করছে, তারপরে 91 সালে ইলেকশনের পর জামাত ইসলাম মানে কোন রকম কোন বেনিফিট না নিয়েই নিঃশর্তভাবে বিএনপিকে সমর্থন করেছে। যখন সেই বিএনপি 1996 সালে 12 ফেব্রুয়ারি লাইনচ্যুত হয়ে গেল, তখন এই তত্ত্বাবধায়ক দিয়ে বিএনপিকে আবার লাইনে ফিরিয়ে আনা, 2001 সালে একসাথে নির্বাচন করে বিএনপির সাথে একসাথে সরকার গঠন করা এবং দীর্ঘ আজকে 17 বছর যে ইন্ডিয়ান আধিপত্যবাদ, শেখ হাসিনার যে আমাদের সার্বভৌমত্ব ইন্ডিয়ার কাছে হস্তান্তর করা, এই আন্দোলনে সবচেয়ে বেশি যদি নিপীড়ন নির্যাতনের শিকার হয়, যেমন আমি সেদিন এক জায়গায় বলছি, পৃথিবীর কোন দেশে নাৎসি ছাড়া বোধ এরকম হয়নি। আপনি মা বোন, সেজন্য এই উদাহরণটা দিচ্ছি। শফিকুল ইসলাম মাসুদের ওয়াইফ প্রেগনেন্ট, তার ওয়াইফকে তুলে নিয়ে আসলো র্যাব, এসে বলল যে শফিকুল ইসলাম মাসুদ যদি আসে তাহলে আপনাকে ছেড়ে দেব। না ঠিক আছে, আমার মনে হয় আমরা প্রসঙ্গ থেকে দূরে সরে যাচ্ছি। ভিকটিম তো অনেকেই হয়েছে, এটা আমরা জানি। এই বিষয়ে এটা একটু বলে 1 সেকেন্ডও লাগবে না, কারণ আপনি যখন জামাত এবং আওয়ামী লীগকে এক জায়গায় করতে চান, এই গল্পটুকুন শুনলেই মনে হয় আপনার আর এই বিষয়ে কথা বলার কোনো সুযোগ থাকবে না। খালি আপনাকে একটুকুন বলে দিই, বাচ্চাটা জন্মগ্রহণ করলো, ডাক্তার বললেন যখন এই বাচ্চা মারা যাবে, শফিকুল ইসলাম মাসুদ এসে দেখতে পারলেন না তার বাচ্চার মুখ। দাফন করা তো অনেক দূরে, তো সেই লোকগুলো বাংলাদেশ জামাত ইসলাম করে, যারা তাদের সন্তানকে দাফন করতে পারেনি, যারা তাদের সন্তানের মুখগুলো দেখতে পায়নি। সো তাদেরকে যদি কেউ বলে যে জামাত এবং আওয়ামী লীগ এক, তাহলে এটা তাদের হয়তো কোনো ম্যানিফেস্টো আছে, সেই ম্যানিফেস্টো বাস্তবায়নের জন্য ইন্ডিয়ার কারণে এটা করতেই পারে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমি নীলুফা চৌধুরী মনিমা আপনার কাছে একটু শুনতে চাই, আপনার বক্তব্য শুনতে চাই। এখানে অনেকগুলো বিষয় এসেছে এবং ক্লারিফিকেশন দাবি করে। দেখেন, ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বন্ধুকে শুভেচ্ছা। এই যে প্রশ্নটা আসছে, এটা খুব ক্রিটিক্যাল একটা প্রশ্ন এবং অত্যন্ত দুঃখজনক যে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষরা নিজের মানবিকতা সবকিছু ভুলে গিয়ে রাজনীতির যে বলে না যে শেষ বলতে কিছু নাই, শেষটা যে কি আমি এখানে একটু কথা, দুইজনের কথার আলোচনার প্রেক্ষাপটে আমি দুই একটা উদাহরণ দিতে চাই। আওয়ামী লীগ জামাতকে আপনার নির্বাহী আদেশে বন্ধ করে দিল, ব্যান করে দিল। ঠিক একই অবস্থায় জামাত আওয়ামী লীগকে নির্বাহী আদেশে ব্যান করালো। দেখেন কি অপূর্ব কম্বিনেশন। আওয়ামী লীগ যখন ব্যান করিয়েছিল তখনও জামাত রাজনীতি করেছে আওয়ামী লীগের ঘরে বসে এবং গুপ্ত রাজনীতি করেছে, প্রকাশ্য করতে না পেরে গুপ্তের মধ্যে ঢুকে গিয়েছে এবং কি পরিমাণ গুপ্ত রাজনীতি করেছে যে আওয়ামী লীগই নাই হয়ে গিয়েছিল, তাই না? আমরা যখন দেখলাম ঠিক একই অবস্থায় যখন আওয়ামী লীগকে 2 দিন আগেও যখন ইন্টারিম গভর্নমেন্ট প্রধান বললেন যে আওয়ামী লীগকে আসলে ব্যান করা যাবে না, যায় না, স্থগিত করা যায় না, নিষিদ্ধ করা যায় না, তার 2 দিন পরে আমরা দেখলাম ঠান্ডা পানির প্রলেপ দেওয়া হলো, 144 ধারা ভঙ্গ করা হলো। তারপরে ওখানে জামাত, নারী, পুরুষ সব একসাথে বসে কি অপূর্ব ভাবে আন্দোলন করে আপনার ব্যান করালো, যেটা তার 5 দিন আগে সম্ভবত আপনার আইন উপদেষ্টা বলেছিলেন যে না এটা সম্ভব না। সমস্ত অসম্ভবকে সম্ভব করলো আপনার আওয়ামী লীগ। কি কেন করলো? যাতে আওয়ামী লীগের ভোটগুলো তাদের ঘরে উঠতে পারে। কারণ এইখানে আবার ওই যে তাদের মধ্যে যে মানে আন্তরিকতা, ভেতরের আন্তরিকতা, আপনি দেখেন জামাত সারা বাংলাদেশে অত্যাচারিত কিন্তু কম হয় নাই, আমি অস্বীকার করব না, অত্যাচারিত হয়েছে। কিন্তু 5ই আগস্টের পরে আপনি কয়টা মামলা করেছে আওয়ামী লীগের নামে বলেন তো? সমস্ত বাংলাদেশে আওয়ামী লীগ কয়টা মামলা করেছে? বরং সমস্ত বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় জামাত আওয়ামী লীগকে ঠাঁই করে দিয়েছে, তাদেরকে শেল্টার দিয়েছে। হতে পারে বিএনপির কথা বলতে পারেন না এখন যে বিএনপি তো টাকা পয়সা নিয়েছে, হ্যাঁ, যেখানে যেখানে কাজ টাজ রেখে গেছে অনেক সময় বিএনপি নিয়েছে, 2-4টা করেছে, আমি এটা অস্বীকার করব না, বিএনপি তো মানুষ, ফেরেশতা না। কিন্তু ঠাঁই করে দেওয়ার জন্য
কয়টা জামাতের লোক আওয়ামী লীগকে অ্যারেস্ট করিয়ে দিয়েছে বলেন? বিএনপির অনেক লোক অনেককে অ্যারেস্ট করিয়ে দিয়েছে। এতে কি হয়েছে? সরাসরি শত্রু হয়েছে। জামাত কিন্তু নির্বাহী আদেশে আওয়ামী লীগকে ব্যান করালো। নির্বাহী আদেশে কখনো কিছু ব্যান হয় না, এটা প্রকৃষ্ট উদাহরণ জামাত নিজেই। ঠিক আছে, এই প্রশ্নটা আমরা শাহরিয়ার কবিরের কাছ থেকে শুনবো যে ভিকটিম, আপনি যে বলছেন যে এভাবে ভিকটিম হচ্ছে জামাতের নেতারা, তাহলে এভাবে ভিকটিম হলে মামলার সংখ্যা খুঁজতে গেলে এত কেন কম, এটা আমরা অবশ্যই শুনবো। তার আগে শাহিদ আলম, আমি আপনার কাছে আসি। যে বক্তব্যটি এখানে শাহরিয়ার কবির একটু আগে রাখলেন যে অঘোষিতভাবে আপনি জামাত এবং আওয়ামী লীগের মধ্যে একটা রাজনৈতিক ঐক্য দেখছেন নির্বাচন বানচালের, এবং তিনি উল্লেখ করেছেন এটা একমাত্র রয়ের এজেন্টরাই এই কথাটা বলতে পারে। দেখুন, এটা লম্বা আলাপ, উনি খুব সুন্দর করে কথা বললেন, ওনার সাথে বসতে পেরে আমি খুবই আনন্দিত আর কি। কিন্তু বিষয়টা যেটা হলো, জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান 5 আগস্টের পরপরই লন্ডনে যে বললেন যে আমরা ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, ওরা আমাদের রাজনৈতিক ভাই সহোদর, আমরা ক্ষমা করে দিলাম। এটা তো একটা মেসেজ। এখন আমি যখন দেখতেছি তখন আপনি দেখবেন এখানে লেখা আছে, আওয়ামী ভাইদের ভয় নেই, আপনাদের নিরাপত্তা দেবে জামায়াত ইসলামী। অধ্যাপক মুহাম্মদ কামরুল হাসান মিলন উনি বলেছেন একদম প্রকাশ্যে জামায়াত ইসলামীর কর্মী সভায় ময়মনসিংহে। অগণিত, আপনি গতকাল পরশুদিনের সংবাদে যদি দেখেন, জামায়াত ইসলামীর একটা রাজনৈতিক প্রার্থী নেই যে এলাকায় এলাকায় যে কানে কানে কান পড়া দিচ্ছে না যে বিএনপি তোমার আসল শত্রু, 5 তারিখের পরে তোমাকে মামলা দিয়েছে, তোমার হামলা করছে, তোমার বাড়িঘর দখল করছে, আমি তো কিছু করি নাই। এমনকি ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য শিবিরের নেতারা যায় নাই। জামাত তার সমস্ত রাজনীতি 5 তারিখের পর কিভাবে আওয়ামী লীগকে প্রোটেক্ট করবে, আওয়ামী লীগ যেভাবে ডক্টর শফিকুর রহমান বলেছিলেন, সেখান থেকে সেই রাজনীতিটা বিএনপিকে রাজনৈতিকভাবে সাপোর্ট বিহীন করেছে। জুলাইয়ের যে শক্তি, আওয়ামী বিরোধী শক্তি, সেই শক্তির ফাটল এবং মুনাফিকি রাজনীতির যে আমরা একসাথে আছি, হাসিনা বিরোধী আমরা অ্যালায়েন্স, কিন্তু ভিতরে হাসিনার লোকজনকে বলা যে আমরা তোমাকে প্রোটেক্ট করছি, আমাদেরকে ভোট দাও, একটাবার এমপি হইতে দাও, দেখো তোমার নামে কিছু হবে না। এই রাজনীতি বিএনপিকে কিছুটা মাঠে কোণঠাসা করেছে, সত্য। কেননা জামাত ইসলামী বুঝেছে যে এটি নাম্বার গেম, ভোট হচ্ছে নাম্বার গেম। 2000 এর আগে 24টা বছর বিএনপি এবং জামাত একসাথে রাজনীতি করেছে, নির্বাচন করেছে। বিএনপি বড় দল, বিএনপির সাপোর্টিং ভোট হিসেবে 3 থেকে 5% ভোট জামাত ইসলামের ভোট বিএনপির সাথে পড়েছে। আজকে জামাত আলাদা নির্বাচন করে এককভাবে তারা বলছে কোথাও কোথাও তারা বিএনপির চেয়েও জনপ্রিয় দল, আব্দুল্লাহ তাহের বলল। যেমন যদি আমি সেটা ধরে নেই, তাহলে জামাত যদি এককভাবে বিএনপির চেয়ে বড় দল হয় এবং জামাতের যদি ওই সক্ষমতা তৈরি হয় যে বিএনপির মতোই ভোট ব্যাংক তাদের আছে, এতদিন তো বিএনপি জামায়াতের সাপোর্টিং ভোট ব্যাংক দিয়েই নির্বাচনে আওয়ামী লীগকে তারা বেকায়দায় ফেলেছে। আজকে বিএনপি রাজনৈতিকভাবে তার সাপোর্টিং ভোট কোথায়? তার নিজস্ব ভোট ব্যাংকের বাইরে তার সাপোর্টিং ভোট ব্যাংক কোথায়? দেখুন, সবচেয়ে শক্তিশালী কুস্তিগিরেরও তার সহযোগীর প্রয়োজন হয়, তার তোয়ালে এগিয়ে দেওয়ার জন্য, ঘাম মোছার জন্য। বিএনপি যদি সবচেয়ে শক্তিশালী দল হয়ে থাকে, তবুও তার নির্বাচনে জিততে 3 থেকে 5% সহযোগী ভোট লাগবে। সেই ভোটটা কোত্থেকে আসবে? জামাত ইসলামী যখন ডোর টু ডোর যে বলছে যে আমি তোমার ভোট, আমি তোমার ভোট, আমাকে ভোট দাও, বিএনপিকেও তখন এই রাজনীতি করতে হচ্ছে যে ইয়েস, আমার এই সাপোর্টিং, আমি কুস্তিগির কিন্তু আমার সাপোর্টিং ভোট একটা লাগবে। কোন সেই ভোট? মির্জা ফখরুল ইসলাম স্পষ্ট করেই বলেছেন, যার হাতে রক্তের দাগ নেই, যার খুনগুমের সাথে যারা জড়িত না, ধর্ষণের সাথে, এই সাধারণ আওয়ামী লীগার যারা মুক্তিযুদ্ধের প্রতি যাদের বিশ্বাস আছে, যাদের হাতে রক্তের দাগ নাই, এদেরকে আপনি সোসাইটি থেকে আপনি নির্বাচন করবেন কিভাবে? আপনাকে তো এদের সোসাইটির মধ্যেই রাখতে হবে এবং তাদেরকে এই প্রক্রিয়ার মধ্যে রাখতে হবে। সেইটা যদি না রাখার ব্যাপারে জামায়াতের যদি এই মুনাফিকি রাজনীতিটা শুরু থেকে না করতো, আওয়ামী লীগদেরকে নিজেদের করে না টানা, বিএনপি হয়তো এই রাজনীতি করা লাগতো না। তাহলে বিএনপি কি তাহলে রাজনৈতিক কৌশলের জায়গায় ভুল করেছে কিনা? আমি নীলুফার চৌধুরী মনি আপনার কাছে শুনতে চাই যে আমরা দেখলাম যে যারা এখানে বিভিন্নভাবে নিপীড়িত হয়েছে, বিভিন্নভাবে কি বলবো, তারা তাদের সম্পদ হারিয়েছে, হামলার শিকার হয়েছে, তারা অনেকেই মামলা করলো 5 আগস্টের পরে আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে মামলা করলো, এবং যে সমালোচনাটা আছে যে জামাত কর্মীরা সেভাবে মামলা করেনি এবং সেটার ক্রেডিট তারা নিচ্ছেন। এখন ভোট ব্যাংককে আবার ফিরিয়ে আনার জন্য যে এই যে মামলা তুলে দেওয়ার কথাটা বলা হচ্ছে, এটাকে আসলে কি তাদের কৌশলের ভুল ছিল আপনাদের আগে থেকেই?
দেখেন এইভাবে মামলা তুলে দেওয়ার জন্য যে সব মামলা তুলে দেওয়ার এই ধরনের কোনো কথা বলা হয় নাই। হয়তো মেরিট হিসেবে দু একটা কেউ কিছু করতে পারে, সেটা অন্য জিনিস। অনেক মামলার কিন্তু মেরিট কম, আপনি নিজেও জানেন যে অনেকে আক্রোশ বশত মামলা করেছে, কিছু কিছু কেউ ফায়দা নেওয়ার জন্য মামলা করেছে, সেগুলো মামলা এমনিতেই ধুপে টিকবে না। কিন্তু যে জিনিসটা যেটা বলছেন আপনি, বিএনপি একটা মধ্যপন্থা দল, বিএনপি কোনো মেকি কোনো কিছু খেলতে পারে না। রাজনীতিটাকে জনগণের কল্যাণের জন্য বিএনপি চিন্তা করে বলেই বিএনপি সবসময় যা বলে সেটাই করে, যেটা বলে না সেটা করে না বলে বিএনপি কিন্তু কোনো গুপ্ত রাজনীতি, সবচেয়ে বেশি সাফারার 15.5 বছরে বিএনপি, এবং তার আগে যদি 2 বছর ধরেন সেখানেও বিএনপি। এই 17.5 বছরে বিএনপি কিন্তু কোনো গুপ্ত রাজনীতি করে নাই। বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো উঠতে পারে নাই, আমাদের ছেলেরা পরীক্ষা দিতে পারে নাই, হলে থাকতে পারে না, অনেকে পড়ালেখা প্যাক করে তাদেরকে চলে গিয়ে এলাকায় গিয়ে একটা সস্তা কলেজ থেকে পাশ করতে হয়েছে বা পড়াই হয় নাই। অনেকে মালয়েশিয়া, সৌদি আরব, মিডল ইস্টে থাকতে হয়েছে, সেটা মেনে নিয়েছে। কিন্তু তারা অন্যায়ের আশ্রয় নেয় নাই, যেটা যেভাবে করা হয়। আমি আপনাকে আমি প্রশ্ন আসছে, এখন বিএনপি কি তাহলে এইরকম কৌশলগুলোর কাছে হেরে এটা যাচ্ছে কৌশল কিনা? না, এটা অপকৌশল না, এটা কৌশল না। যারা একদম ডান হয়ে তারা সমাজতান্ত্রিক ডানের কাছে গেল, ডান বামের মাঝখানে মধ্যপন্থার কাছে গেল, এবং যে কোনো মূল্যে তাকে টিকে থাকার জন্য চরমভাবে তার সমস্ত এটা ইসের মতো আপনার গিরগিটির মতো সমস্ত রং পাল্টে ফেললো, আবার আপনার রং পাল্টে ফেললো। এটা বিএনপি শিখে নাই। আমরা এটা কোনোদিন আমাদের রাজনীতির ধর্মের মধ্যে এটা নাই। ওকে, যেভাবে জেল খাটছে, জেল নিয়ে আমরা কাটাইছি, ধান খেতে থাকছে, পুকুরের পানার নিচে থাকছে, কিন্তু এই কাজটা করে। ওকে, আসবো আবার আপনার কাছে। শাহরিয়ার কবির, আমি আপনার কাছে জানতে চাই যে আপনারা যে কথাটা বলছেন এখানে, প্রথমত যে বিচারের ব্যাপারটা একটু শুনতে চাই, যে এত ভিকটিম হলে সেখানে কেন মামলার সংখ্যা এত কম, একটু আপনি এখানে আমাকে খুলে বলবেন। আরেকটি বিষয় হচ্ছে, আজকের নির্বাচন পেছানোর জন্য আওয়ামী লীগের সাথে যে তুলনা করা হচ্ছে, এটা দু এক জায়গায় আমিও শুনেছি যে একই রাজনীতি হচ্ছে, যাতে নির্বাচনটা না হয়। জামাত চায় না যে নির্বাচন এখন হোক। আমি সেই জায়গায় একটু কোট করতে চাই, আজকের যে সমাবেশ হয়েছে সেখান থেকে আমি একটু কোট করতে চাইছি। হামিদুর রহমান আজাদ, তিনি আজকে বলেছেন, সংবিধান অনুযায়ী গণভোট না হলে 29 সালে নির্বাচন, অর্থাৎ যে কোনো ভাবে হোক 29 সালে নির্বাচন একটা প্রস্তাবনা সামনে এসেছে, যেখানে সরকার ঘোষণা দিয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন। আমি এই বিষয়ে আপনার কাছে শুনবো, তবে তার আগেটা ছোট বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, সাথেই থাকুন, ছোট একটা বিরতি নিচ্ছি। আপনারা সবাই কিন্তু আমি বলি নাই একটা টু শব্দ করে, আমি বলার সময় আপনারা একটু বলেন না, তাহলে গন্ডগোল হয়ে যাবে। বলেন রে ভাই। আচ্ছা, আপনার কথাই তো আপনাকে ধন্যবাদ দিচ্ছি। মানে আমি বলি, এখানে শাহেদ এক্সপেক্ট করছে আপনিও একটু ইসলামী ব্যাংকের কথা বলেন, অন্যান্য বিষয়গুলো বলেন আর কি। আপনি যেটা বলছেন শুধু ইসলামী ব্যাংক, আমি আপনাকে ইসলাম ব্যাংকের জন্য আমি মামলা ফাইল করছি, মামলা পেন্ডিং। যদি জামাতে ইসলাম ব্যাংক দখল করে থাকতো তাহলে আমি মামলা করতাম না, এবং মামলা করছি কবে সেটা বলে দিচ্ছি, 2024 সালের সেপ্টেম্বর মাসে হাইকোর্টে। দ্যাট রিট ইজ স্টিল পেন্ডিং বিকজ মানে আপনাদের জ্ঞাতার্থে সারা বাংলাদেশের জ্ঞাতার্থে বলি, যাদের যাদের চাকরি চলে গেছে তারা সবাই এস আলমের অ্যাপয়েন্টেড একটা পার্টিকুলার জেলা থেকে, এবং ওখানে যে চেয়ারম্যানকে নিয়োগ দেওয়া হয়েছে সেটা বাংলাদেশ ব্যাংক থেকে নিয়োগ দেওয়া হয়েছে। সো আমি ইসলামী ব্যাংক নিয়ে জামাত নেতাদের খরচপাতি ইসলামী ব্যাংক থেকে হয়, টিকিটও করা হয় ইসলামী ব্যাংক। এটা যদি বলে এটা সিএসআর ফান্ড থেকে জামাত ইসলাম কিন্তু দেখায়, আপনাকে তাহলে প্রুফ দেখাতে হবে, প্রুফ ছাড়াই এখানে আমি কথা বলতে পারি। আমাদের অনেক ইনস্টিটিউশন আছে, এটাও বলে দিচ্ছে জামাত ইসলামের ইবনে সিনা থেকে শুরু করে আমাদের বহু ব্যবসা প্রতিষ্ঠান, সেখানে আমাদের ফান্ডিং আছে, শুকর আলহামদুলিল্লাহ। ওই জন্য আমাদের কার কাছে হাত পাচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। উনি তো বলছেন এগুলো আমাদের প্রতিষ্ঠান। কে কি বললো বলে দিলাম, জামাত ইসলামের রক্ত দিয়ে এই প্রতিষ্ঠানগুলো তৈরি করছে বলে মীর কাসেম আলীকে কেন মৃত্যুদণ্ডে দেওয়া হলো জানেন? জুডিশিয়াল কিলিং করা হলো কারণ তিনি চেয়েছিলেন বাংলাদেশে একটা আত্মনির্ভরশীল একটা মডেল হোক। যাক, আমি আমার জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছি। দ্বিতীয় কথা হচ্ছে মামলার সংখ্যা কম। ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস 12 ফেব্রুয়ারি 2025 তারিখে মানবাধিকার রিপোর্ট দিয়েছে। রিপোর্টে কি বলা আছে? 2024 সালের জুলাই ও আগস্টে সংগঠিত বিক্ষোভের সময় মানবাধিকার লঙ্ঘন অপরাধ
দিস ওয়াজ টেকেন কগনিজেন্স, এটাকে কগনিজেন্স নিল কে? ট্রাইব্যুনাল। এবং এখানে সমস্ত, এবং আপনি হয়তো জানেন কিনা জানেন, আমরা 12 ভলিউমের, সে বইটা আজকে নিয়ে আসিনি, 12 ভলিউম একটা বুক করে আমরা জমা দিয়েছি, আমরা মানে বাংলাদেশ জামাত ইসলাম জমা দিয়েছে এই ট্রাইব্যুনালের কাছে। সেখানে কে কোথায় মারা গেছে না গেছে সব আছে। এই যে আপা একটু আগে বললেন না, শোনেন, আপা মানে সম্মান রেখে বলতেছি, তারপরে এই যে একজন উপদেষ্টা, আইন উপদেষ্টা, আমরা প্রাইভেট লোক যদি একটা মামলা, চলমান মামলা সম্পর্কে কোনো কথা বলি, তার মামলার মেরিটটা নষ্ট হবে। মামলা যদি দুর্বল হয় তাহলে তো আদালতই সেটা দেখবে। আর চার্জশিট দেওয়ার আগ পর্যন্ত আমি বলতে পারবো না যে মামলাটা শক্ত না দুর্বল, কারণ স্টিল নাও দ্যাট ইজ ইনভেস্টিগেশন। আপা যেটা বলে যে কিছু মামলা হয়েছে, ভুয়া মামলা হয়েছে, অন্য কিছু হয়েছে, এই দিস এভিডেন্স ইজ এনাফ টু ফাইল এ কেস। এবং এটার ভিত্তিতে আওয়ামী লীগ সংগঠন হিসাবে কেন বাতিল হবে না, সেটা হচ্ছে এই মামলাটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পেন্ডিং। সো আপনার 500 মামলা করার দরকার নেই। মামলাটা যদি না না, কিন্তু যারা ভিকটিম, বিভিন্ন এলাকায় যারা ভিকটিম, তারা তো মামলা করবে। আর না, এইখানে হচ্ছে পার্থক্য। নুরেমবার্গ একটু দেখেন, বড় বড় টোকিও ট্রায়াল, নুরেমবার্গ ট্রায়াল গুলো হয় কি এরকম রিপোর্টের ভিত্তিতে। এই দুটো আমরা এক করে ফেলি। একটা হচ্ছে আপনি যে রিপোর্টটি নিয়ে কথা বলছেন, সেটি গণ অভ্যুত্থানের সময়ে যে সংঘটিত অপরাধ, সেই অপরাধ নিয়ে আপনি কথা বলছেন। কিন্তু আপনারা তো বলছেন, আপনি যখন অন্য নেতাদের উদাহরণ এখানে টানলেন যে তারা কিভাবে ভিকটিম হয়েছে, সেটা তো আপনি আগের কথা বলছেন, 2010-এর কথা বলছেন, 14-এর কথা বলছেন, 18-এর কথা বলছেন। সেই সময় একজন ব্যক্তিকে যদি উঠিয়ে নিয়ে যে টর্চার করে ছেড়ে দেয়, তাহলে আমরা তাকে তো বলতে হবে যে এই ঘটনাটা আমার সাথে ঘটেছে। হ্যাঁ, তাহলে আপনাকে একটা জিনিস বলে দিই। ধরে নেন, আপনি জানেন কিনা আমি জানি না, 43% ছিল হচ্ছে এতিম ছেলে ফেলে যারা শাপলা চত্বরে মারা গেছেন এবং তার কাওমি মাদ্রাসার ছাত্র। দ্বিতীয় কথা হলো আমরা বিডিআর হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ডে 57 জন খালি ফ্যামিলি এফেক্টেড। সো এগুলোর জন্য কি বলা হয়েছে যে তুমি কি করো, ইনকোয়ারি করো, করে বিচারের ব্যবস্থা করো। আপনি যাকে বলতেছেন, ধরে নেন আমি যদি এখানে আমিরে জামাতের কথা বলছেন, একটা শোনেন, অর্ধেক কথা বললে হবে না। আওয়ামী লীগ পড়ে যাওয়ার আগে কিন্তু সারা বাংলাদেশকে ওবায়দুল কাদের সবসময় বলতো যে আওয়ামী লীগ যেদিন পড়ে যাবে, লক্ষ লক্ষ লোকের মানুষের লাশ সারা রাস্তায় পড়ে থাকবে। 5 থেকে 8ই আগস্ট পর্যন্ত এদেশে কিন্তু কোনো সরকার ছিল না, এবং আল্লাহর ইচ্ছায় একটা লোকও মারা যায়নি। ডাকাতির চেষ্টা হয়েছে, আমরা সবাই পাহারা দিয়ে সেটাকে রক্ষা করা হয়েছে। এই যে সম্প্রীতির বাংলাদেশ, এই বাংলাদেশে কিছু জিনিস মনে রাখতে হবে। সেই সময় যদি আমি যে গত 3-4 দিন আগেই আমিরে জামাত বললেন যে যদি সেই সময় কাম ডাউন করা না হতো, তাহলে রক্তের বন্যা বয়ে যেত, যদি প্রতিশোধ পরায়ণ হতো। প্রথম জিনিস হচ্ছে আইনের উপর শ্রদ্ধাশীল থেকে আপনাকে যা করার আপনি সেটা আইনের উপর শ্রদ্ধাশীল, নিজের হাতে আইনটা তুলে নিন না। এটা এই আমার কথা হলো যে আইনকে প্রভাবিত করারও দরকার নাই, আইনকে তুলে নিয়ে আসার দরকার। যত 15 বছরে যেভাবে জুডিশিয়াল ক্লিনিং হয়েছে, যেভাবে হয়েছে, সেই জায়গায় না, আইনটাকে আইনের জায়গায় থাকতে দেন, এবং তাতে যার বিচার হবে হবে, যার বিচার হবে না হবে না। এবং আপনাকে একটা জিনিস বলি, একটু আগে বললেন না ভাই, সাধারণ আওয়ামী লীগ বা অসাধারণ আওয়ামী লীগ আমি জানি না, বিচারের মাধ্যমে যদি আওয়ামী লীগের বিচার হয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়, কারণ আওয়ামী লীগের কাজকর্ম সাসপেন্ডেড, নিষিদ্ধ না, কিন্তু আপাতত বললে সাসপেন্ডেড, আর আমাদেরকে নিষিদ্ধ নিষিদ্ধ বলেছে একবার, সাসপেন্ডেড বলেছে একবার। কে বলল সেটা জানি না। তিনি নিষিদ্ধ করেছেন, সাসপেন্ড করেছেন, উনিই বলেছেন। কারণ আমরা দেখে শুনে আসলাম, তো আমি তো দুইটাই বলেছি। আপনি হয়তো বলছেন আর আমার নির্বাচন বিষয়ে একটু আপনি কথা বলেন। মানে গণভোটের জন্য আমাদের আদালতে যাওয়া উচিত কিনা, আগে বলে দিই, এই সরকার সাংবিধানিক সরকার না, এই সরকার জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ সরকার। এই সরকার যে শপথ নিয়েছে 8 তারিখে, সেটা হচ্ছে একটা অলিখিত সংবিধানের আওতায় শপথ নিয়েছে, এবং এই সরকার 106-এর বিধান মতো কোনো সরকার না। সেটা আজকে সে মামলাও পেন্ডিং যে এই সরকার 106-এর সরকার না, কারণ 106 কোনো অর্ডারই, 106-এর ভিত্তিতে কোনো অর্ডারই আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, তাহলে যদি কোনো অর্ডার না থাকে, কোর্টের অর্ডার হলে তার একটা রেকর্ড থাকতে হবে। এটাকে চ্যালেঞ্জ করা হয়েছিল, সেটা কিন্তু সেই চ্যালেঞ্জটা টেকে নেই। না, বলে দিচ্ছি আপনাকে, সেটা সেই জায়গায় নিয়ে যাচ্ছি। 106-এর কোনো ফাইল নাই কোথাও। সো ওই চিলে কান নিয়ে যাওয়ার মতো 106 একটা অর্ডার পাস হয়েছে, দেয়ার ইজ নো ফাইল। অর্ডার দিছে যে হাইকোর্টে একজন ফাইল করেছিল, এই সরকারকে কেন বিপ্লবী সরকার ঘোষণা করা হবে না। তখন ওই জাজমেন্টে বলছে এই সরকার জনগণের কি সার্বভৌম ক্ষমতার বলে এসছে, এবং সেই সময় 106-এর কথাটাও ওখানে বলেছিল। দেখেন আর একটা জিনিস দেখেন, জুলাই ঘোষণাপত্রে বলা ছিল এই সরকার হচ্ছে
106 এর সরকার, জুলাই সনদে এসে কিন্তু সে 106টা তুলে দেওয়া হলো। কেন তুলে দেওয়া হলো? যখন দেখা গেল 106 অ্যাকচুয়ালি নাই, তাহলে এই কনস্টিটিউশনের বাইরে যদি সরকার হয়ে থাকে, তাহলে আমরা যে ভোট চাচ্ছি ফেব্রুয়ারি মাসে চাই, জানুয়ারি মাসে চাই, ডিসেম্বরে চাই, এটা তো একটা ম্যান্ডেট লাগবে। ম্যান্ডেটটা কি হবে? ম্যান্ডেটটা হতে হবে জুলাই সনদ। এই জুলাই সনদে আমরা কিন্তু এগ্রি করছি, কি করছি, 6টা কমিশনের যে রিপোর্ট তার উপর ভিত্তি করে আমরা সংস্কার করব। এবং না, না, আমি একটু বলি আমি একটা বিষয় বলতে চাচ্ছি আমি, সেটা হচ্ছে আপনি জুলাই সনদ তো সংস্কার এবং নতুন বাংলাদেশ বিনির্মাণ আগামীতে আপনার রাষ্ট্র পরিচালনা কিভাবে হবে সেটার একটা সনদ। আর আপনি যেটা বলছেন যে 106 যেহেতু খুঁজে পাওয়া যাচ্ছে না রায়, সুতরাং এই সরকার অসাংবিধানিক সরকার, এবং এই সরকার অসাংবিধানিক, এই সরকার সংবিধানের বাইরে, সংবিধানের বাইরে মানে অসাংবিধানিক অলিখিত সংবিধান দুটো আলাদা। আমি একটু ডক্ট্রিন অফ নেসেসিটি বলে একটা শব্দ আছে সংবিধানে নাই। শোনেন, আমি বলে দিই, ডক্ট্রিন অফ নেসেসিটি হচ্ছে কালচারের থিওরি, গ্র্যান্ড নর্ম থিওরি। দ্যাট গ্র্যান্ড নর্ম থিওরি হচ্ছে বিপ্লবের পর যখন সংবিধান বিকল হবে, সংবিধান যেমন এন্ট্রিম গভর্নমেন্টের কোন বিধান এই সংবিধানে নাই, এন্ট্রিম গভর্নমেন্টের বাইরে যে শপথ নিয়েছে সে এটাও সংবিধানে নাই, 2/3 এই সংবিধান অকার্যকর। কিন্তু ডক্টর নেসেসিটির কারণে আছে, জনগণের সর্বমোট ক্ষমতার সুযোগ দিচ্ছে 106 এর অধীনে। 106 বলে কিছু নাই, একটু আমি 106 বলে কিছু নাই। এখন আমি শেষ করি, মনে আপনি একটু ধরতে পারেন, বললেন তো সব জায়গায় শোনেন, গভর্নমেন্ট তৈরি। এখন কথা হলো, আপনি যদি বলেন সংবিধান করে আমি ইলেকশন চাই, সংবিধানে কি দেওয়া আছে যে 5 বছর পর পর ইলেকশন হতে হবে, তাহলে 2024 সালে ইলেকশন হচ্ছে, নেক্সট ইলেকশন হতে হবে কবে? 2029 সালে। সেই জন্যই কি আয়োজন আপনার 2029 সালে না, বলা হচ্ছে যে আপনাকে যদি ভোট করতে হয় তাহলে সেটা অবশ্যই করতে হবে জুলাই সনদের ভিত্তিতে। সেই জন্য আমরা চাচ্ছি কি রেফারেন্ডাম। আর জুলাই সনদের সাথে কেন ইলেকশনের কি সম্পর্ক? এই গভর্নমেন্টের লেজিটিমেসি নির্ভর করতেছে জুলাই সনদের উপর। যে সরকারের যে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট চাই, আমরা চাই হাইকোর্টের বিকেন্দ্রীকরণ, আমরা 48টা কনস্টিটিউশনের টোটাল 86টার মধ্যে 48 ধারায় আমরা ঐক্যমত হয়নি, সে 48টা পর্যন্ত কি চাই? পরিবর্তন চাই। তো কনস্টিটিউশন যখন পরিবর্তন করবেন কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিয়ে, তাহলে আপনাকে এবার আপনার লাস্টে কথা বলি, শুনেন, 15 অ্যামেন্ডমেন্টে রায়ে রেফারেন্ডাম ফিরে এসছে, কিন্তু সেটা এখন আপিল পেন্ডিং। সো আজকের কনস্টিটিউশনে রেফারেন্ডামটা 15 অ্যামেন্ডমেন্ট দিয়ে বাতিল করা হয়েছে, সেটা এখনো আমাদের কনস্টিটিউশনে নাই। তাহলে আপনি একদিকে বলবেন যে কনস্টিটিউশনে যেহেতু গণভোট নাই অত ভোট করতে পারবো না, আবার তাহলে আপনি ফেব্রুয়ারি মাসে ইলেকশন চান, কিভাবে? এটা দ্বিচারিতা না? আপনি নির্বাচন চাওয়া যাবে না, আপনি বলছেন সংবিধান নির্বাচন করতে হবে সনদের ভিত্তিতে। আবার জুলাই সনদ হচ্ছে এই দেশের মুক্তির সনদ, জুলাই সনদ হচ্ছে ভারতীয় জুলাই সনদ আপনারা স্বাক্ষর করলেন, এটাকে আপনি লিগ্যাল বেসিস দেন, অর্ডার পাস হচ্ছে, অর্ডারের মধ্যে ভোট করবেন। নিরুফার চৌধুরী মনি, আপনার কাছ থেকে শুনি তাহলে আপনাদের এখানে যে বাস্তবায়নের যে প্রশ্নটা আছে সেই জায়গাটা আমি একটা কথা বলি, এই যে এটার নামই জামাত, অঘটন ঘটন প্রতিবেশী, বাংলা একটা শব্দ বলে। এই শব্দটা কেন বানিয়েছিল তখন আমার দাঁতে রাত, আজকে আমি বুঝলাম এতদিন পরে যে এই শব্দটা এই কারণেই হয়েছিল। আপনি দেখেন, জনগণের ইচ্ছা সরকার, উনি বললেন জনগণের ইচ্ছা সরকার যদি হয় তাহলে রাষ্ট্রপতির কাছে ওনারা কেন গেলেন? ওনারা কেন শহীদ মিনারে গেলেন না? কোন আপনার শহীদের বাবার কাছে মার কাছে গেলেন না কেন? ওনারা জনগণের ইচ্ছা সরকার বলছে, তাহলে ওনারা রাষ্ট্রপতি মানে 106 খুঁজে খুঁজে বের করা হয়েছে, বিচারপতির মাধ্যমে খুঁজে খুঁজে বের করা হয়েছে, তাহলে 106টা আসলো কেন? এটা তো আমি আনি নাই, আপনি আনেন নাই, সাহেব ভাই আনেন নাই, এটা তো সরকারি ভাবে ওইভাবেই আসছে। 106টা আসছে বলেই তো কথা। এখন 106 তাদের মধ্যে দূরভিসন্ধি ছিল, যাহা 52 তাহাই 53 যে বলে না, এই 52 53 এক হয়ে গেছে। তাদের এই দূরভিসন্ধিতে তারা গেজেটে নাম লেখে নাই। গেজেটে নাম না রাখার জন্য ওই 106 ধারায় ছিল 3 মাস। 3 মাসটা এখন আপনার আজীবন কাল 3 মাস চলবে, যে পর্যন্ত আপনার নাম না পাচ্ছেন। অনেক সময় দেন প্লিজ, আপনি অনেক সময় ভালো না, কোনো নাম্বার থাকে না। আপনি 106 কি অস্বীকার করতে পারবেন? পড়েন না, আপনি এটা রাখেন, এটাই রাখেন, আমি সম্মান করে এটাকে ছোড়া
আমি একটা কথা বলি, আপনি এখানে আপনাকে কেউ আইন শেখাবে না, আপনি সুপ্রিম কোর্টের আইনজীবী। আমার সরল প্রশ্ন আপনার কাছে, আপনারা তো সবাই ওথ অনুষ্ঠানে গিয়েছিলেন, তখন কেন এই প্রশ্নটা তুললেন না? যখন আপনার ওথ নিল অ্যাডভাইজাররা, আপনাদের সমর্থিত অ্যাডভাইজাররা, না 6 বিতে তখন কেন এই প্রশ্ন নাই তুললেন? কনস্টিটিউশনে। ওকে, আমি জুলাই ঘোষণাপত্র উনি বললেন, তাহলে জুলাই সনদ 106 নাই, বিএনপি তো ওটা নিয়েই কথা বলছে, বিএনপি তো এটা চায় না, বিএনপি যেটা চায়, যেটা সিগনেচার করছে সেটা চায়, যেটা থেকে বাদ দিচ্ছে সেটা তো চায় না। শাহরিয়ার ভাই যেটা বলতে চাচ্ছেন, আপনার বয়স কত হবে শাহরিয়ার ভাই? এখন আমি ধরলাম কত 45? না তার চেয়ে বেশি ভাই। 50? ওকে, 50 50 বছর এসে যদি আপনি বলেন আপনার বাবা মাকে তোমরা যে বিয়ে করছিলে এটা লিগ্যাল কোনো ডকুমেন্ট আছে আমার তাইলে আমি একটা অবৈধ সন্তান। এটা লক্ষ লক্ষ কোটি মানুষের সামনে একটা গণ অভ্যুত্থান হয়ে গেল, শেখ হাসিনা পালালো, 2000 মানুষের জীবন গেল, এরপরে একটা বছর ধরে আমরা ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে সবকিছু আলাপ করলাম, সরকার গঠন করলাম, এভরিথিং ইজ ডকুমেন্টেড। আপনি যদি এখন বলেন যে 106 না থাকলে এই গভর্নমেন্টের ম্যান্ডেট নাই, গভর্নমেন্টের ম্যান্ডেট আছে জনগণ, আর্টিকেল 7 106। আবার বলে দিচ্ছি 106 এর এই সরকার নাই, আমরা তো সরকার সেই article 7 এর গভর্নমেন্টের সরকার। ম্যান্ডেটের উপর ভরসা রাখছি এবং বলছি গভর্নমেন্টে এই জনগণ ভোট দিবে, গণভোট নির্বাচনের দিন হবে এবং এই সেখানে নির্বাচনের দিন হবে কেন? গণভোটের ভিত্তিতে আপনাকে ইলেকশন করতে হবে। ইলেকশন কিসের উপর করবেন আপনি? তাহলে আপনি ইলেকশনটা করবেন কোন আইনের বল, এটা বলেন না কেন? এর মধ্যে কোন আইনের বল? গণভোটটা এখন কোথায় আছে? আপনাকে আগে সেটা বলা তো গণভোট নাই। গণভোটটা আপনি ভারত থেকে গণভোট চান কিভাবে? গণভোটটা আপনার সংবিধানে নাই। আপনারা মেনে নিলাম, আপা গণভোট নাই, করলাম না। আপনি একটু দেখান কোন আর্টিকেল আন্ডারে ইলেকশন, গণভোটের জন্য কোন আর্টিকেল আন্ডারে ইলেকশন দেখান না কেন আপা? বলেন, দেখাতে হবে, বলেন। আপনি কি বলছেন যে এই সংবিধান বাতিল হয়ে গেছে এটা বলছেন? This constitution had been abandoned. তাহলে রাষ্ট্রপতির অধীনে আপনারা এখন এই দেশে আছেন কেন? কেন রাষ্ট্রপতি Is the last constitutional board? আপনাকে আবার বলে দিচ্ছি এটার উত্তর তো গোজামিল দিয়ে চলছে। No, গোজামিল দিয়ে চলতেছে ভাই, এটা আপনারা আসলে কি চান? আপনারা আসলে চান আমাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে ওরা এই সংবিধানকে ফেলে দিয়ে তারা তাদের মতো একটা সংবিধান চায় যে সংবিধানে আমাদের মতো না, দেশের মানুষের জন্য সংবিধান। এটা ভারতের সংবিধান তো এই ভারতের ড্রাফটের সংবিধান। এই যে উনি এতক্ষণ আসছেন, উনি বাংলাদেশ রাষ্ট্রের এই যে ভিত্তি সংবিধান এটাকে অস্বীকার করেন। কোনটা? এই যে সংবিধান, ভারতের ড্রাফটের সংবিধানকে অস্বীকার এই করে ভারতের সংবিধান দিয়ে আপনারা এই 30-35 বছর এই 53 বছরের ফলেই তো আমার এতগুলো ছেলে পেলে জীবন দিতে হলো। তাহলে আপনি তার মনস্টার তৈরি হলো তো এই কনস্টিটিউশনের মধ্যে। তাহলে আপনি শুরু থেকে আলোচনায় সংবিধান পরিবর্তনের আলোচনা করেন নাই। সেটাই তো আপনার জুলাই সনদটা কিসের ভাই? জুলাই সনদ কোন সংবিধান না। ও জুলাই সনদ, তাহলে আপনাকে জুলাই সনদ সংবিধান না, সংবিধান এই রাষ্ট্রের ভাই, ভিত্তি। ভাই, 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 যেই ভাই, ভিত্তির ভাই, কারণে বাংলাদেশ রাষ্ট্রে এখন একজন প্রেসিডেন্ট আওয়ামী লীগের প্রেম চুপ্পুকে আমরা রেখে দিয়েছি, কারণ দিস ইজ দ্য লাস্ট কনস্টিটিউশন। এই রাষ্ট্রে যদি চুপ্পু না থাকে তাহলে এই রাষ্ট্র। সো ডক্টর কামাল হোসেন জুন মাসে এই সংবিধান ভারতে নিয়ে যায় 72 সালে। এই 72 সালে সংবিধানের যে কমিটি করা হয়েছিল সেই কমিটির ভাসানী ছিলেন না, মুজাফফর ছিলেন না, ইভেন সুরঞ্জিত বাবু ছিলেন, তিনিও স্বাক্ষর করেননি। এবং আমরা ইতিহাসে না যাই, কারণ আপনি যে কথাগুলো বলছেন এটা আমি আপনার এই কথাগুলো যুক্তিতে মানে মেনেই আমি বলছি। ধরেন এই কথা সবকিছু আপনি যে যুক্তি দিচ্ছেন সবকিছুই সত্যি, তাই যদি হয় তাহলে কেন এর আগে জামায়াত ইসলাম এই দাবিটা তুললো না যখন তারা সরকারের অংশ হিসেবে ছিল? তখনও কেন তুললো না? আর আপনি বলছেন যে রাষ্ট্রপতি হিসেবে শেখ মুজিবুর রহমান অবৈধ ছিলেন, তারপরে রাষ্ট্রপতি অবৈধ ছিলেন, তাহলে তো বাংলাদেশের ইতিহাসে যতগুলো সরকার দেশ শাসন করেছে সবগুলো সরকারের অবৈধ ছিল। ইলেকশন হওয়ার আগ পর্যন্ত আপনাকে বলে দিই, জিয়াউর রহমান সাহেব, কেন বললাম এই কথাটা বলতেছি, জিয়াউর রহমান সাহেব প্রথম আসলেন, শহীদ রাষ্ট্র জিয়াউর রহমান এসে কিন্তু প্রথমে করছেন কি গণভোট, তারপর পার্লামেন্ট ইলেকশন করছেন। দ্যাট গণভোটের মাধ্যমে জিয়াউর রহমান ওয়াজ দ্য ফার্স্ট ম্যান যে হচ্ছে একটি লিগালাইজ রাষ্ট্রপতি অফ বাংলাদেশ। কারণ চতুর্থ অ্যামেন্ডমেন্টের পরও শেখ সাহেব ভোট না করে নিজেকে রাষ্ট্রপতি করছেন। আমি ওই জায়গায় যাচ্ছি না। আমি কেন আপনাকে ইতিহাসটা টুকুন বললাম, 15 অ্যামেন্ডমেন্টের আগ পর্যন্ত এই সংবিধান একটা জায়গায় ছিল, যেমন কেয়ারটেকার পদ্ধতি ছিল, ট্রান্সফার অফ ক্ষমতার একটা সম্পর্ক ছিল। 15 অ্যামেন্ডমেন্টের পরে এই কনস্টিটিউশন এমন জায়গায় চলে গেছে যে ওই যে শেখ হাসিনা কি বলছে 72-এর কনস্টিটিউশনে ফিরিয়ে নিয়ে যাব। কারণ বিসমিল্লাহির রহমানির রহিম থেকে শুরু করে জিয়াউর রহমান এবং পরবর্তীতে 91 থেকে 96 দ্বাদশ সংশোধনী পর্যন্ত করা হয়েছে। এই দ্বাদশ সংশোধনী আমি আমার প্রশ্নের উত্তর পেলাম না। আমরা ইতিহাসে এখন যদি চাইছেন খুব সরল একটা প্রশ্ন করেছিলাম, তারপরে এই দাবিটা 72-এ নিয়ে গেলেন, সেটা তো করলেন যে
2013 সালে। আমি তখন বলবো কিভাবে? না, কিন্তু আপনি তো বলছেন যে এই সংবিধানটা ভারতের ড্রাফট করা, সেটা তো আমরা আপনি অ্যামেন্ডমেন্ট বলছেন। করে ঠিক করলাম। অ্যামেন্ডমেন্ট যে করলাম 13টা অ্যামেন্ডমেন্ট করে তো একটা তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা, এটা তো 72 ছিল না। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর উপর বিশ্বাস, রাষ্ট্র, এগুলো তো 72 ছিল না। যেগুলো আপনি 15 অ্যামেন্ডমেন্ট করলেন 2013 সালে করে সব বাদ দিয়ে দিলেন, দিয়ে কনস্টিটিউশন থেকে আবার 72 কনস্টিটিউশনে নিয়ে গেলেন। এগুলোকে আপনার সংবিধান থেকে সব আপনি বাদ দিয়ে দিলেন, অমেট করে দিলেন। না, সংবিধান তার মানে সংশোধনী যেগুলো হয়েছে সেটাকে উনি কগনিজেন্সে নিচ্ছেন। আমরা কারণ সংবিধান সংবিধান আবারও তো- পুরোটাই হ্যাঁ। আমরা চেঞ্জ করার পরে তাহলে এখনো তো- এখনো তো হচ্ছে। এটা আবার ফেলে দিয়ে আপনি নতুন করে করবেন। কেন আমরা বলতেছি যে আজকে যে 15 অ্যামেন্ডমেন্টের পরে এই কনস্টিটিউশন যে জায়গায় চলে গেছে এবং যে অবস্থায় চলে গেছে, এখন এই পরিবর্তিত কনস্টিটিউশন লিভিং অর্গানিজম বলা হয়, এটা তো সময়ের সাথে সাথে পরিবর্তন হবে। তাহলে আপনাকে এখন নতুন করে জুলাই সনদের ভিত্তিতে সেটা তো বলতে 86টাকে চেঞ্জ করা হবে। পরিবর্তন না নতুন হবে? পরিবর্তন হবে 86টা। হ্যাঁ, তো তাড়াতাড়ি এটা থাকে না। পরিবর্তনের জন্যই তো এই সনদ। এবং বলছে যে আমরা এই সবগুলো বিষয় মেনে নিয়েছি, 48টা বিষয় যেটা ডিসেন্ট আছে, এটা আমরা সংসদ জনগণের ম্যান্ডেট নিয়ে যেই দল ক্ষমতায় যাবে তারা সংসদে এটা প্লেস করবে, আলোচনা করে এইটাকে আইনি ভিত্তি আপনি দিবে। সংসদ নির্বাচনটা করবেন কিসের ভিত্তিতে রে ভাই? হ্যাঁ, তাহলে আমরা এখন বসে আছি না, কিসের তাহলে, ভিত্তিতে? না, এখন আমরা যে বাংলাদেশে চলছি কিসের ভিত্তিতে? একটা অলিখিত সংবিধানের ভিত্তিতে। একটা সংবিধান অবৈধ বাংলাদেশে আমরা চলছি। অবৈধ না, আপনার অলিখিত সংবিধানের মাধ্যমে চলতেছেন, যাতে তো ডক্ট্রিন অফ নেসেসিটি আপনি নিজেই বলছেন। এক্স্যাক্টলি, তো ডক্ট্রিন অফ নেসেসিটি মানলে কেন আপনাকে সবকিছু ঠিক আছে কিন্তু ইলেকশনটা আমরা হতে দিব ইলেকশন না? হতে দিব না কেন? ইলেকশন হবে না, আপনি এটা পাস করে নেন না কেন? জিয়াউর রহমান সাহেব তো আগে কি করছেন? গণভোট করছেন। এই সাহেব আগে গণভোট করছেন। আপনি পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্ট চেঞ্জ করলেন 91 সালে, আগে গণভোট করছেন। আচ্ছা, আমার তাহলে গণভোটের সমস্যাটা কি? ওকে, গণভোটের গণভোট এখন- হবে না, হবে না। আমাদের আসনের তো সমস্যা, গণভোট একটা আগে আসনে ছিল, দেন না। এটা আইনের গণভোটটা মধ্যে করার ছিল। সমস্যাটা কি? না, না, আমি একটু এখানে জিজ্ঞেস করছি, একটা জিনিস আমি জানতে চাইছি, সেটা হচ্ছে যে গণভোটের কথা যে বলছেন, ইতিহাসে সংবিধানের এতগুলো সংস্কার নিয়ে, এতগুলো প্রস্তাবনা নিয়ে গণভোট হয় নাই। আপনি যতগুলো প্রস্তাবনা এখানে দেয়া হচ্ছে সেখানে কিন্তু যে সাধারণ মানুষ মনে করতে পারে যে এই প্রস্তাবনাটা আমি এগ্রি করছি না, এটা একজন ব্যক্তির কাজকে কেউ সমর্থন করছে কিনা সেই বিষয়ে গণভোট কিন্তু না, সেই প্রসঙ্গগুলো আছে। এবং তারপর আবার আরেকটি দলের কথা হচ্ছে তাদের কিছু এখানে নোট অফ ডিসেন্ট আছে,